দেবের যে অ্যাক্টিং এর ম্যাচুরিটির জায়গাটা, সেটা একটা উচ্চারণের সমস্যা রয়েছে। আমি যদি বলি আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সেটাই তো শেষ কথা নয়। ছবিটা না সস্তায় হওয়ার জিনিস নয়। ছবি তৈরি করতে পয়সা খরচা হয়। 12 আনা স্পেশাল এফেক্টের ওপর তৈরি জৌলুসটা দেখে দেখে, ওই গ্র্যান্ডারটা দেখে দেখে আমাদের মনে হয় যে যেই গল্পগুলো কন্টেন্ট ভিত্তিক, সেটা আমি পরে টেলিভিশনে বা মোবাইলে দেখে নেব। কম বাজেটে ছবি হচ্ছে বলে গরিব গরিব দেখতে ছবি হচ্ছে। এখন মাল্টিপ্লেক্সের যুগ, 4খানা হলে ছবি চলছে। তুমি একটা ছবি করছো ধরো 70 লাখ কি 60 লাখে, তোমার পাশের ছবিটা 70 কোটির ছবি হচ্ছে, পাশের হলের ছবিটা। শুধুমাত্র পাশে দাঁড়ান বললেই সবাই দৌড়ে এসে পাশে দাঁড়াবে কেন? কি মনে হচ্ছে অমৃতা, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইম সম্পর্কে খুব জ্ঞান থাকা দরকার। 5টায় টাইম দিলে সেটা সেখানে 5টা থেকে 5:30 হতে পারে, বাট 5টা থেকে 6:30 হতে পারে না। আজকের ইন্টারভিউতেই এত কিছু বাতেলা টাতেলা করে আজকের ইন্টারভিউতেই দেরি করে এসেই বলেছে কি ঝড়। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি যিনি আছি তোমার সঙ্গে, চলছে টাটকা টলিউড ক্যাফে। একেবারে টাটকা ছবি, এই ছবি নিয়ে কথা হবে। এই মুহূর্তে এইটুকুনি বলতে পারি যে আমাদের অফিসে ঝড় উঠেছে, কারণ অনেক দিন পর আমাদের অত্যন্ত ফেভারিট, অত্যন্ত ট্যালেন্টেড, ডাইনামিক অ্যাক্টর রনিদা মানে রজতাভ দত্ত আমাদের অফিসের স্টুডিওতে বাস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রনিদা, কেমন আছো বলো? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো, আর সত্যি অনেকদিন বাদে আসছি। এর মাঝখানে আসা উচিত ছিল, একদম ঠিক। উই ওয়ার মিসিং ইউ, থ্যাঙ্কফুলি মানে বেটার লেট দ্যান নেভার, ওরকম আর কি। এবং একেবারে নতুন একজন অভিনেত্রী অমৃতার সাথে প্রথম পরিচয় হলো। অমৃতার প্রথমবার আই থিঙ্ক ফিভারের স্টুডিওতে। সো অমৃতা, হাই। হাই। তোমার সম্পর্কে আগে তুমি একটু বলো। রনিদা তো আমাদের বাড়ির লোকের মতো, তো তুমি একটু তোমার সম্পর্কে যদি কিছু বলো। আর আমার সম্পর্কে, এটা আমার ফার্স্ট মানে এত বিগ মুভিতে লিড ক্যারেক্টারে পার্ট করা, যেটার মধ্যে রজতাভদা আমার বাবার ক্যারেক্টারে আছেন, তুলিকাদি মায়ের ক্যারেক্টারে, বনি সেনগুপ্ত আছেন হিরো, আমি হিরোইন, আর সৌরভ দাস আছে। তো মুভিটা পেয়ে আমি খুব এক্সাইটেড হয়েছিলাম। তো একদম খাটাখাটনি করে চেষ্টা করেছি একদম 100% দেওয়ার। ফ্যান্টাস্টিক, ওকে। সো রনিদা, একটু ছবির ব্যাপারে একটু জানি যে এই ছবিটা কি, আমরা দেখেছি ট্রেলার, একদম কমার্শিয়াল ছবি, নাচ গান হুল্লোড় মারপিট সবকিছু রয়েছে, আর অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে। অমৃতার সাথে তোমাদের আলাপ হলোই। এছাড়া চন্দন সেন রয়েছে, শান্তিনীল মুখার্জি রয়েছে, সৌরভ দাস আমার খুব পছন্দের এবং দারুণ অভিনেতা সৌরভ, বনি রয়েছে। তা সবকিছু মিলিয়ে, আর ডিরেক্টর যে অ্যান্থনি, ও যখন নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল তখন থেকে ওর সাথে আমার পরিচয় এবং আলাপ, এবং সেই রিকোয়েস্টে, সেই বায়নায় ও যখন এরপরে নির্দেশক হয়েছে, এটা ওর সাথে আমার দ্বিতীয় ছবি নির্দেশক হিসেবে। এর আগে আরেকটা ছবি করেছি, এই ছবিটার জন্য যখন করতে বলেছে এবং তখন স্ক্রিপ্ট পড়েছি, এবং মনে হয়েছিল যে কমার্শিয়াল স্ট্রাকচারে ছবিটা হলেও ছবিটার মধ্যে এমন একটা টুইস্ট রয়েছে যেটা অফকোর্স তো বলা যাবে না এবং স্পয়লার হবে, কিন্তু এটার মধ্যে একটা বেশ কমার্শিয়াল স্ট্রাকচার যেরকম রয়েছে, আবার খুব ডার্ক একটা চলন রয়েছে আর কি। তা সেইটা মিলিয়ে আমাকে খুব ইন্টারেস্টেড হয়েছিলাম আর কি। আর দেখো, পুজোর আগে সবাই এখন প্রবল কেনাকাটা করছে, সবাই সন্ধেবেলার দিকটায় খাওয়া দাওয়া করছে, সেই সারাদিনের কেনাকাটার পরিশ্রম এবং ধকল ভোলার জন্যে। তার মাঝখানে ফাঁকতালে এই 5 সেপ্টেম্বর এই যে ঝড় রিলিজ করছে, সেটাও আমার ধারণা অনেকেই দেখে ফেলবেন এবং তারা এনজয়ও করবে। এটা কি এই আগের উইকে বাই এনি চান্স কি রিলিজ হওয়ার কথা ছিল ওরকম কিছু? না, আমি তো যখন থেকে শুনেছি যে এই সময় রিলিজ প্ল্যান করেছিল ওরা, তা জানি না, তুমি যেই খবরটা, তোমাদের কাছে ঘোড়ার মুখের খবর থাকবে, হতে পারে আমার কাছে খবরটা এসেই পৌঁছয়নি, কিন্তু এটার প্রডিউসার সন্দীপ আমায় তো এই ডেটটাই বলে রেখেছিল। তাও মানে অ্যাটলিস্ট তাহলে ঝড় মানে এই অ্যাটলিস্ট সিনেমার কথাটা, মানে এই সিনেমার কিন্তু নাম শুনেছি আমরা যে আসছে। আমার তো পোস্টারটা খুব চমৎকার লেগেছে, ঝড় আসছে, এটার মধ্যে একটা ব্যাপার আছে। তা যাই হোক, দর্শকের যদি সেই মানে ভাল লাগে, ঝড় তোলে, তাহলে ভাল লাগবে, কিন্তু আমাদের মানে করতে গিয়ে মজা হয়েছে। অমৃতা, একটু তুমি বলো যে এক তো হচ্ছে যে ইউ আর ভেরি লাকি
যে রনিদা তোমার রজতাভ দত্ত আর কি তোমার স্ক্রিন বাবা, হ্যাঁ, এবং আমরা প্রচুর নায়িকাদের দেখেছি আর কি যারা, হ্যাঁ মানে রনিদা ফর সামনে সবাই বলে এসে যে হি ইজ ভেরি লাকি ফর আস, হ্যাঁ মানে নায়িকারা বলে বা নায়করা যাদের বাবা হয় আর কি। তো আমাদের এখন যে আমিও হয়তো লাকি হব, হ্যাঁ আই এম শিওর যে লেডি সুপারস্টার আমাদের এখন শুভশ্রী, হ্যাঁ চ্যালেঞ্জ, এখন চ্যালেঞ্জ নিয়ে আবার কথা হচ্ছে, আমি আসছি সেই কথায়। অমৃতা, তোমার কি অ্যাক্টিং এর প্রশিক্ষণ আছে নাকি তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? না, আমার প্রশিক্ষণ বলতে আমার ছোটোর থেকেই অ্যাক্টিং এর প্রতি একটা মানে হিরোইন হওয়ার একটা যেটা স্বপ্ন থাকে মানুষের, তো ওটা আমারও ছিল ছোটোর থেকেই একদম। কিন্তু যেহেতু আমার বাবা মায়ের একটা মানে রেস্ট্রিকশন, আমার বাবা ইনকাম ট্যাক্সে চাকরি করতেন, যেহেতু একদম মধ্যবিত্ত পরিবার, মা হাউসওয়াইফ, তো সেক্ষেত্রে কি হয়েছে মানে বাড়ির একটা প্রেশার, মানে মেয়েদের মানে তাদের ধারণা যে মেয়েরা বয়সের আগে যদি বেরিয়ে যায় বাইরে তো হাতছাড়া হয়ে যায়, তো তাদের প্রেশারে আমি কোনোদিনই মানে আসার সাহস পাইনি। এমনও হয়েছে যে আমি অনেক অডিশন দিয়েছি, আমি চান্সও পেয়েছি, তো সেক্ষেত্রে পরের দিন আমাকে ডেকেছে, তো আমাকে বাড়ির থেকে ভয় দেখানো হতো, তুই যাচ্ছিস যা, আমরা পাশে নেই, দেখবি কিছু একটা খাবারের সঙ্গে খাইয়ে অজ্ঞান হয়ে যাবে, বিদেশে পাচার করে দেবে, মানে এইভাবে বাড়ির লোকের ভয় দেখাতো। এইভাবেই মানে ছোটবেলায়, তারপর ফাইনালি কিভাবে ফাইনালি যেহেতু তারপরে কি হয়েছে, আমি বড় হওয়ার সাথে সাথে যেটা হয় বাবা মায়েরাও বুঝতে পারে যে ছেলে মেয়েরা কোন পথে এগোচ্ছে, তো সেভাবেই আমিও দেখেছেন যে না আমার বুদ্ধি আমার চালচলন তাদের ঠিকই লেগেছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তারা যখন বুঝেছে যে না আমি এবার যদি আমি করি তো কোনো বিপদ মুক্ত মেয়ে ঠিকই থাকবে, তো তারপরে তারাও সাপোর্ট করেছে, এখন তারা তো গর্ব ফিল করে। গ্রেট। সো এটা তোমার ফার্স্ট ফিল্ম আর কি, ফার্স্ট কাজ দেখতে গেলে? ক্যারেক্টারে আমার ফার্স্ট কাজ। ওকে, তো তোমার কি চ্যালেঞ্জিং লেগেছে বা কি তোমার হোমওয়ার্কটা কিছু, তোমার ক্যারেক্টার ব্যাপারে যদি একটু বলো। আমার ক্যারেক্টার, আমি জেনের ক্যারেক্টারে আছি, রজতাভ দা আমার বাবা, তুলিকাদি মা হয়েছেন, মানে বেসিক্যালি বনি আমার স্যারের ক্যারেক্টারে আছে, যেটাতে টিনেজ মেয়েরা হয় না যে স্যার পড়াতে পড়াতে হ্যান্ডসাম হলে স্যারকেই ভালো লেগে যায়, এটা একটা হালকা একটা ছোঁয়া দেখানো হয়েছে প্রেমের। তারপরে ওই যেটা হয় এখনকার জেনারেশনে, যেটা বাবা মা কাজের প্রেশারে বাচ্চাকে টাইম দেয় না, সেই একটা মানে জার্নি আমিও করেছি, তার জন্য হোস্টেলে চলে গিয়ে সেখান থেকে জার্নিটা শুরু হয়। আচ্ছা, গল্পটার মধ্যে হিউম্যান ট্রাফিকিং একটা দেখানো আছে, তো লাস্টে ওভারঅল আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটার ফলে মানে তছনছ হয়ে যায়, মানে একটা ঝড় আমার জীবনে চলে আসে। এটা নিয়েই সৌরভ দাসের সঙ্গেও একটা কলেজের একটা দেখানো আছে, তো যাই হোক ওইটা ঝড় মুভি, সবাই দেখে বুঝবে যে কি ঝড় বয়ে গেছে। ওকে রনিদা, লাস্ট কোন বাংলা ছবিটা দেখলে, ইফ আই মে আস্ক ইউ? ধূমকেতু দেখেছো? ও আচ্ছা, দেখেছি, মানে আমাকে তো ওরা ইনভাইট করেছিল, স্পেশাল স্ক্রিনিং ছিল, কিন্তু সেদিন আমার শ্যুট পড়ে গেছিল, আর আমি না মানে প্রায় সব ছবি দেখার চেষ্টা করি, আমার যদি শুটিং না থাকে আমি হাউসে গিয়ে ছবি দেখি, এবং সেটা বাংলা হিন্দি ইংরেজি সব ছবি দেখি তো বটেই, বাংলা ছবিও কিন্তু আমি থাকি বা না থাকি আমি বেশ ছবি দেখি, এবং সেখানেই শেষ না, আমি জনে জনে উপযাচক হয়ে সবাইকে ফোন করে, তারা হয়তো প্রথম ছবি করছে, তারা হয়তো প্রথম ক্যামেরা করছে, প্রথম অভিনয় করছে কি নির্দেশনা দিচ্ছে, আমি নাম্বার জোগাড় টোগাড় করে সবাইকে ফোন করে করে উচ্ছ্বাস জানাই। আর যদি সেরকম ভালো না লেগে থাকে সেখানটায় ফোন করি না, কারণ তখন মনে হয় যে সে হয়তো অনেক জায়গা থেকে প্রশংসা পেয়েছে কিন্তু হয়তো আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এখন তার এই যে ছবিটা প্রথম ছবি রিলিজ করেছে বা সেটা নিয়ে হইচই হচ্ছে, সেটা এখন তার সেলিব্রেশনের সময়, প্রত্যেকের ওই পরিশ্রমের পরে হতেই পারে যে কারো একজনের ভালো লাগলো বা লাগলো না। আমি যদি বলি আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটাই তো শেষ কথা নয়, কিন্তু অ্যাটলিস্ট খারাপ লাগাটা তাকে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। মানে ইউজুয়ালি ধরো এখন ইন্টারনেটের যুগে যেটা হয় আমি তার উল্টোটা করে থাকি, আমার ভালো লাগলে শেয়ার করি, খারাপ লাগলে আমার মনে হয় আরো দু একবার দেখে নিই, নইলে তার আগেই তার সম্বন্ধে একটা সিদ্ধান্তে আসাটা আমার ঠিক হবে না। তো ধূমকেতুর পর দেব কি কল পেয়েছিল তোমার থেকে? হ্যাঁ নিশ্চয়ই। আমার মানে দেবকেতু আজ থেকে 10 বছর আগে, ওই সময় আমার মনে হয়েছিল যে তখনও দেবের যে অ্যাক্টিংয়ের ম্যাচুরিটির জায়গাটা সেটা একদম শুরুতে ওই সময়টায়, কারণ দেবের একটা উচ্চারণের সমস্যা রয়েছে, আমি সেটা মানে সেটা দেব তো কখনো সেটা নিয়ে ইয়ে করেনি, কিন্তু আমার এটাই মনে হয়েছিল প্রায় আমি সেটা
কোথাওই স্পট করতে পারছি না। আমার তখন মনে হয়েছিল নির্দেশক নিশ্চয়ই খুব ধরে ধরে, যেহেতু ডাবিংয়ের সুবিধাটা রয়েছে, প্রথম যখন দেবকে দেখা যায় অন্য একটা ছদ্মবেশে, আমার সত্যি মনে হয়েছে যে গলাটা শুনে দেব বলে বোঝা যাচ্ছে না, স্পিচ প্যাটার্ন এবং দুটোই চেঞ্জ করেছে, এবং সেটা তো আমি জানি যে কতটা শক্ত কাজই, সেগুলো আমার খুব ভালো লেগেছে। আমি সেগুলো ওদের সবাইকে, মানে শুধু ওকে নয়, আমি রুদ্রকে, শুভশ্রীকে, কৌশিককে, সবাইকে আমি জনে জনে করি আর কি, মানে এটা ওদের বলে নয়। মানে আবির সবসময় বলে যে সবাই এরকম বলছে আমি তোমার ফোনটার জন্য ওয়েট করে থাকি, কবে তোমার ফোনটা পাবো। এটা যিশুর ক্ষেত্রেও আগে হয়েছে, সবার ক্ষেত্রে রনিদা, এখন অনেক ছবি খুব কম দিনে শুট হয় এবং সেটা নিয়ে অনেকের বক্তব্য, নালিশ আছে। তো এইটা নিয়ে তোমার কি মনে হচ্ছে? এখন আমাদের ইন্ডাস্ট্রিতে নানান ধরনের ছবি তো হচ্ছে, একটা সময় ছিল যখন পরপর খালি ব্যোমকেশ, ফেলুদা, ডিটেকটিভ স্টোরিজ আমরা পাচ্ছিলাম। এখন কন্টেন্ট নিয়ে আর কি অনেকেই, বিকজ ইট ইজ কনফিউজিং হোয়াট ইজ ওয়ার্কিং, হোয়াট ইজ নট। বাট সেক্ষেত্রে তুমি তোমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কি মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হচ্ছে? কম হোক, বাট হোয়াট ইজ দ্য কোয়ালিটি? ডেটের ব্যাপারটা যেটা বললে, আমার তো একটা ভিশাস সার্কেলে পড়ে গেছে সেটা। কারণ ছবিটা না সস্তায় হওয়ার জিনিস নয়। ছবি তৈরি করতে পয়সা খরচা হয়, সেটা এক্সপেন্সিভ একটা ব্যাপার। এবার তুমি শুধু এক্সপেন্সিভ ব্যাপার, পয়সা লাগে বা না লাগে দিয়ে এটাকে বিচার করতে পারবে না। তুমি কোন গল্পটা বলতে চাইছো তার উপর ডিপেন্ড করে। তুমি যদি এমন একটা গল্প বলতে চাও যে যেটা একটা ঘরের মধ্যে, কিংবা একটা ছোট্ট জোনের মধ্যে, একটা বাড়ির সিঁড়ির মধ্যে, গল্প তো অনেক রকম হয়, সেখানটায় যদি ঘটে যায় তাহলে তোমার সেটা অনেক কম খরচায় করতে পারবে। সেখানটায় হয়তো তুমি তার মধ্যেই তোমার একটা তুমুল একটার দরকার, কিংবা একটা দারুণ স্টার কাস্ট দরকার, একটা বাড়ির ছাদে বা দুটো বাড়ির ছাদে গল্প, তোমার লোকেশনে খরচা হলো না, কিন্তু সেখানটায় তোমার ধুরন্ধর দুজন অ্যাক্টর লাগলো, কি জবরদস্ত স্টার লাগলো, তো সেখানটায় তোমার সেই কথা মাথায় রেখে সেই খরচাটা ডিস্ট্রিবিউট করা হবে, বাজেটটা। আবার কোথাও হয়তো তুমি এমন একটা ফ্যান্টাসি তৈরি করতে চাইছো, মানে কথার কথা বলছি, অবতার করতে চাইছো, হ্যাঁ, বা তুমি বাহুবলী করতে চাইছো, সেখানটায় 12 আনা স্পেশাল এফেক্টের ওপর তৈরি। আর এখন ওই জৌলুসটা দেখে দেখে, ওই গ্র্যান্ডারটা দেখে দেখে আমাদের মনে হয় যে যেই গল্পগুলো কন্টেন্ট ভিত্তিক, সেটা আমি পরে টেলিভিশনে বা মোবাইলে দেখে নেব। যেটা ওই রকম গ্র্যান্ডারের ছবি, সেটা আমাকে ওই হাউসে গিয়েই দেখতে হবে। সেটার জন্য আমার ওই ডলবি ডিজিটাল সাউন্ডটা চাই, সেটার জন্য আমার একটা 4K চাই। তা এটার ওই দুটো ভাগ রয়েছে। এবার ওই বড় মাপের যে ছবিটা অতটা ইনভেস্ট করা হচ্ছে, সেই ইনভেস্টটা করতে গিয়ে তখন সবাই চায় যে ওখানটায় বড় স্টার কাস্ট, বড় ভিজুয়াল, অমুক তমুক। আর যেই স্টারটা ওখান থেকে সরিয়ে নেওয়া যায়, তখনই মনে হয় প্রাথমিকভাবে এই যে ছবিটাকে যেই মুহূর্তে হলে ফেলা হলো, তাতে যে আমি সিকিওর করে নিতে পারবো যে আমার লসের এত টাকা আমি লগ্নি করছি, সেও তো একটা বিজনেস করছে যে প্রডিউসার, সে তখন স্টারটা সরিয়ে নিলে সে আর অতটা খরচা করতে চায় না। হ্যাঁ, এবার স্টারের সাথে অনেকগুলো খরচা বাড়ে। এইগুলো একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে গেছে। মানে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে বাংলা ছবির মার্কেট ছোট হয়ে গেছে বলে কম বাজেটে ছবি হচ্ছে, কম বাজেটে ছবি হচ্ছে বলে গরিব গরিব দেখতে ছবি হচ্ছে। এবার এখন মাল্টিপ্লেক্সের যুগ, 4খানা হলে ছবি চলছে। তুমি একটা ছবি করছো ধরো 70 লাখ কি 60 লাখে, তোমার পাশের ছবিটা 70 কোটির ছবি হচ্ছে, পাশের হলের ছবিটা। টিকিটের দামের মধ্যে হার্ডলি হয়তো 50 টাকার এদিক ওদিক। এবার শুধুমাত্র পাশে দাঁড়ান বললেই সবাই দৌড়ে এসে পাশে দাঁড়াবে কেন? সেও তো টাকাটা খরচা করে বিনোদন নিতে যাচ্ছে। কাজেই ওখানটা একটা মানে তার মধ্যে হয়তো অনেকটা খরচা কমিয়ে ফেলা যায়, কিন্তু কিছুটা খরচা না হলেই নয়। সেই জায়গাটায় সবাই মিলে ওই চেষ্টা করে, ধরো শুটিং শিডিউলটা বাড়িয়ে একটা 14 ঘন্টায় চলে গেল, কি 15 ঘন্টায় চলে গেল। এবার রোবট তো নয়, মানুষ তো। তুমি একটা সময় অবধি অভিনয় করবে, তোমাকে ফ্রেশ তরতাজা দেখাবে, তোমার মাথা ঠিকঠাক কাজ করবে, অমুক করবে তমুক করবে। এইবার যেই একটা সময়ের পরে যাবে, তোমার স্কিনটা দেখতে টায়ার্ড হবে, তোমার চোখ ক্লান্ত হয়ে আসবে। তুমি শুধু ট্যালেন্ট বা তোমার জিনিয়াস মানে তোমার নিজের ভেতরের এনার্জি দিয়ে তোমাকে দেখতে কিছু টকবকে ঘোড়ার মতো করে রাখতে পারবে না। আর শুধু তো তোমার উপর ডকুমেন্টারিটা হচ্ছে না, চারপাশের পুরোটা তখন ওই রকম নিভে
আসতে থাকবে, যারা পাঠ করছে লাইন মনে রাখতে পারবে না, তারপরে আবার আর এই ক্যামেরা এখন ইউ কান্ট চিট। হ্যাঁ, আর এক হচ্ছে তাই, 2 নম্বর হচ্ছে আগে যেহেতু ওই তোমার রস্টকে কাজ হতো, হ্যাঁ সেলুলয়েডে কাজ হতো, তখন খুব মেপে মেপে শর্ট হতো। আর এখন হচ্ছে মানে একটা শটই নানা অ্যাঙ্গেল থেকে নানা লেন্সে, সেটা হয়তো 8 বার 9 বার করে নেওয়া হচ্ছে। এবার একটা তো কতবার আর একই হাসি হাসবে, একই কান্না কাঁদবে, সে তখন ড্রেইনড হয়ে যাচ্ছে। তা অনেকগুলো জিনিস না সেকালে কালে বদলে ঠদলে গেছে। তা এখনও মানে যেখানে ছবিটা ওই রকমভাবে যত্ন করে নেওয়ার বিলাসিতাটা করা যায়, মানে ধরো হিন্দিতে বলছি, সাউথে বলছি বা ইংরেজিতে বলছি, ওই 3-4টে করে সিনের বেশি কিন্তু করা হয় না। আমাদের এখানে সেখানে 12টা করে সিন করি আমরা হয়তো দিনে। কাজেই সেখানটায় তাতে আমরা যা করি সেটা অনেক করি বলে আমার মনে হয়। এটা হয়তো সাধারণ দর্শক যারা নাকি ছবি বানানোটার সাথে যুক্ত নয় তাদের বোঝাতে পারবো না, বাড়ির লোকজনকেই বোঝাতে পারি না বেশিরভাগ সময়, তারাই হয়তো ডেকে ফেকে গালি দিচ্ছেন। কিন্তু মানে সত্যি সত্যি যেটা আমরা করি যেটুকু রিসোর্স নিয়ে, সেটা মানে অসাধ্য সাধন করি আর কি। তুমি তো ন্যাশনাল প্ল্যাটফর্মেও কাজ করেছো, অন্য ভাষায় তুমি কাজ করেছো, এটাও তুমি পাশাপাশি একটু বলো যে তুমি এখন একটু কি তুমি বেছে নাও নাকি? ধরো আমি তোমায় বলছি যে একজন নতুন ডিরেক্টর এলেন, ধরো আমি অ্যান্থনি সাথে, যদিও তোমার দ্বিতীয় কাজ, বাট তুমি কি দেখো যে একটু ব্যানারটা দেখি, এটি ডিরেক্টরটা দেখি, বা আমার চোর, নাকি তুমি দেখো যে আমার ক্যারেক্টারটা কি? একটা গৌরবচিত মিথ্যে কথা বললে আমার সম্মান বাঁচে, আবার কলারও একটু উঁচু হয়, কিন্তু আমি ঠিক তার উল্টোটাই করে থাকি। আমি চেষ্টা করি মাসে যতটা বেশি সম্ভব বা বছরে যতটা বেশি সম্ভব কাজ করে যেতে। আচ্ছা। কারণ আমার মনে হয় যে যত উঁচু দরের অভিনেতাই হোক, সব কাজ তার নিজের কাছে স্যাটিসফাইং হয় না। সে প্রায় কিছু ছবির জন্য রিগ্রেট করতে থাকে, তার রিগ্রেটের মানটা আলাদা হতে পারে। মানে একজন হলিউডের প্রথম সারির অভিনেতা যে ছবিটা নিয়ে মানে রিগ্রেট করছেন, সেটা হয়তো আমার মতো একজন অভিনেতার সারা জীবনের স্বপ্ন। আবার আমি যে ছবিটা নিয়ে রিগ্রেট করছি, সেটা হয়তো অন্য কোনো অভিনেতার সারা জীবনের স্বপ্ন। কাজেই এটার তো কোনো শেষ নেই, এটার কোনো প্যারামিটার নেই। আমি তখন ধরে নিই যে জীবনে আমার হয়তো 10টাই মনে রাখার মতো ছবি হবে। সেই 10টা ছবিতে মনে রাখা মতো কাজ করার জন্যে আমি আমার শরীর, স্বাস্থ্য, পরিবার, বন্ধুবান্ধব, একটা মিনিমাম লাইফস্টাইল, আমার চাহিদা খুব কম, আমার খুব একটা মানে জাঁকজমকপূর্ণ লাইফস্টাইলে আমি নিজে খুব বিশ্বাস করি না, চাহিদা আমার সত্যিই খুব কম। কিন্তু তারপরেও আমার ওই সময়টা অবধি নিজেকে প্রতি মুহূর্তে কেন অভিনয়ে এসছিলাম এই ধিক্কার না দিয়ে যদি সগৌরবে টিকে থাকতে হয়, তাহলে আমার যে কোনো কাজ যেটা আসছে সেটাকে 100% সিনসিয়ারিটি দিয়ে করতে হবে। সেটা করে যখন নাকি এমন একটা ছবি আসবে যেটা সত্যিই আমার মনে হবে যে হ্যাঁ এই কাজটাতে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কাজটা থাকার অবধি যাতে আমি লড়াই করতে পারি, আমি যাতে মানসিকভাবে ইনসেন না হয়ে যাই, আমি যাতে শারীরিকভাবে টিবি না হয়ে যায় আমার, হ্যাঁ, কাজেই সেই সময়টা অবধি আমি টিকে থাকতে চাই বেশ মানে চমৎকারভাবে। তার মধ্যে যাতে আমি পড়াশোনাটা করে যেতে পারি, আমি অন্য সিনেমা দেখতে পারি, যেভাবে আমার নিজেকে রিসোর্সফুল করে রাখা সম্ভব ওই কাজটার জন্য, সেইভাবে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো এবং তারপর সেই কাজটা এলে আমি করবো। দেন আমি বসে রইলাম যে কবে 5 বছর বাদে আমার কাছে একটা কাজ আসবে, ইউজুয়ালি সেটা না। মানে আমাদের এই সিস্টেমে কেউ হয়তো পারেন, কিন্তু বেশিরভাগই পারেন না। তাকে তখন একটা, আমি খুব সহজে একটা উদাহরণ দিচ্ছি, হলিউডের সব দেখবে বাঘাটে সব অভিনেতা যারা শেক্সপিয়ার করছেন হয়তো তার আগে স্টেজে, তারা নিজেরা এক্সিস্ট করার জন্য একটা ডিসি কমিক্স বা মার্ভেল কমিক্সে একটা সুপার হিরোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে রাখেন, এটা তো সিরিয়াল করা। তিনি তো জানেন যে ওটা দিয়ে বিরাট কিছু তীর মারছেন না, পুরোটাই ছবি মেকিংয়ে তৈরি হচ্ছে, কিন্তু তিনি ওই ছবিটা করার জন্য যে 3 বছর বাদে 5 বছর বাদে একটা অস্কার মারবেন করে, তিনি হয়তো মানে ওই রকম হাবিজাবিগুলো করছেন এবং সব থেকে বড় কথা সেটাই গ্রস দিচ্ছে, সেটাই পপুলার করছে তাকে, সেটাই আয়রন ম্যান করছে। কিন্তু তিনি তো আয়রন ম্যানের জন্য জন্মাননি, তার তো মানে ওই রকম মানে অভিনয়ের জন্যে তার ওটা দরকার, তার নিজস্ব ইয়েগুলো। মানে কিনু রিভসকেও তখন কতগুলো ফ্র্যাঞ্চাইজি করতে হচ্ছে যেগুলো মিনিংলেস ফ্র্যাঞ্চাইজি, সেগুলোই সব থেকে বেশি তাকে প্রফিট দিচ্ছে। তাই এরকমভাবেই কোনো না কোনোভাবে হয়তো তার চেহারাটা বদলে যায়। মানে আবারও বলছি, মানে সেখানটা একটা জন উইক হয়তো আমাদের মানে বম্বের যে কোনো অভিনেতাকে, সাউথের যে কোনো অভিনেতার কাছে একটা জন উইক হয়তো স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি, বা একটা ম্যাট্রিক্স হয়তো স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু মানে একজন অভিনেতা ওই ফ্র্যাঞ্চাইজিটা মানে করে হয়তো পপুলারিটি পাচ্ছে, কিন্তু সে জানে যে অভিনয়ের ক্ষমতার তার
শেষ কথা কিন্তু ওই সিরিজটা নয়। মনে হয় অলসো সি আ লট অফ গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা বোধ যে কাজ তো পাচ্ছি এবং টিকিয়ে রাখার জন্য আমি স্যানিটি বজায় রাখার জন্য। আজকের মানে যেরকম আমি তো চারপাশটায় দেখি যে কত, তার মধ্যে আমি যে রেগুলার কাজ করে যেতে পারছি, এটাকে আমি মানে কোন ইয়েতে আমি সেটা নিয়ে খুঁত করবো বা সেটা নিয়ে কথা বলবো, বা সিলেক্টিভ হবে, হ্যাঁ মানে সেটা বরং তার থেকে আমার কাছে ওটা মনে হয় অনেক, মানে কেউ না কেউ জানেন যে আমি কতটা কি করতে পারি বা কতটা কি করতে পারবো বা কোন কাজে আমাকে মানাবে, তখন সেই কাজটা এলে তো ডেফিনেটলি আমি যেরকম কাজই হোক, মানে এগুলো আমরা কি নিয়ে ঠিক করি, কোন দর্শকের জন্য কাজটা করছি সেইভাবে আমরা কাজের একটা ধরন ঠিক করি। তা আমরা কখনোই সেই কাজের জন্যে মানে আলাদা করে নিজের ইয়ে করতে পারবো। কিন্তু আমি আরেকটা প্রশ্ন করবো, একটু সাহস করেই করছি এবার ওকে আমি একা বকে যাচ্ছি এবং একটা ছবির প্রমোশন করতে এসে এই প্রশ্নটা ওরও ভালো লাগবে, আমরা সবাই আমাদের জেনারেশন বা ওদের জেনারেশন সবাই জানতে চায়। হ্যাঁ, সাহস করে করছি, সেটা হচ্ছে দেখো তুমি ইউ আর আ ভেরি এক্সট্রিমলি পাওয়ারফুল একজন অ্যাক্টর, কিন্তু আমরা তোমাকে যেটা মানে ও বলে যে আমার বাবার চরিত্রে, প্রচুর হিরোজদের বাবার চরিত্রে তোমাকে দেখা গেছে, কিন্তু কোথাও গিয়ে মানে তোমার কখনো লোভ হয় যে একটা ক্যারেক্টার যেটা ইউনো উইল বি সেন্টার্ড অ্যারাউন্ড ইউ, যেখানে মানে রজতাভ দত্ত কেন্দ্রিক একটি ক্যারেক্টার আর কি, ইরেসপেক্টিভ অফ কারোর বাবা বা ইউনো, তো তোমার জন্য এই ক্যারেক্টারটা বানানো, সেরকম কখনো লোভ হয় যে এই ক্যারেক্টারটা যদি আমি করতে পারি? অজস্র ক্যারেক্টার করেছি, হ্যাঁ করেছো ডেফিনেটলি, আমি এরকম করেছি। এবং আবারও বলছি যে যেহেতু আমার জার্নিটা শুরুর দিকের প্রায় বছর 3 ধরে আমাকে শুধু জুনিয়র আর্টিস্ট করতে হয়েছে, পুরোটা পড়ে পাওয়া 14 আনা মনে হয়, যা পাচ্ছি আমার মনে হয় এইটাই যে পাবো আমি তো এটা এক্সপেক্ট করিনি, এবং আমার থেকে অনেক ট্যালেন্টেড কোনো ছেলে মেয়ে হয়তো এখনও পরিশ্রম করে যাচ্ছে, সে সেই সুযোগটাই পাচ্ছে না। কাজেই আমার ওটা বলার কোনো জায়গাই নেই, আহা যদি ওটা পেতাম। আমার কাছে যেটা আসছে, আমি মানে যদি ধরো আমার 210টার ওপরে রিলিজ ছবি হয়ে গেছে, হ্যাঁ, আরও ধরো 50টা কি 60টা ছবি শেলভ হয়ে গেছে যেগুলো দেখানো হবে না, কিন্তু আমি সেগুলো কাজ করেছি। এছাড়া খান 40 টেলিফিল্ম করেছি, অজস্র মেগা সিরিয়াল করেছি, কুলির মতো কাজ করেছি। এবার এত কাজের মধ্যে আমি ধরে নেব সেন্ট্রাল ক্যারেক্টারে আমি ছিলাম না, ধরো সেকেন্ড লিডে ছিলাম 30% ছবিতে কি 40% ছবিতে, বাকি অজস্র ধরো টেলিফিল্মগুলো যদি বলি, মেগা সিরিয়াল যদি বলি, থিয়েটার করেছি আমি বরাবর। কাজে কেন্দ্রীয় চরিত্রে আমাকে কেন্দ্র করে বাকি ঘটনা ঘটছে, এরকম সিনেমা, নাটক, ছবি, সিরিয়াল, সিরিজ অজস্র করেছি। কাজে আমার আলাদা করে ওই ক্ষোভটা তৈরি হওয়ার কোনো জায়গা হয়নি। ছবিতেও আমি অনেক ছবি করেছি যাতে সেন্ট্রাল ক্যারেক্টার, বাট এমন কোনো ক্যারেক্টার আছে না আমি ওরকম ভাবে দেখি না, আমি জীবনটাকে ওরকম ভাবে দেখি। আচ্ছা আচ্ছা, জনি ওকে ওকে ওকে। তুমি বলো আগে, তুমি রনিদার সাথে অফকোর্স স্ক্রিন শেয়ার তো করেছো তোমার বাবা, এটা এবার রনিদার ব্যাপারে বলো যে রনিদার কি তুমি রনিদার থেকে কি শিখলে, রজতাভ দত্ত থেকে কি শিখলে, অ্যাক্টর রজতাভ দত্ত? রনিদার থেকে আমি এটাই শিখলাম যে অ্যাক্টিং স্কেল ওঠানামা। আমি অ্যাকচুয়ালি খুব মানুষকে ফলো করি, মানে এটা আমার একটা স্বভাব, মানে আগের মানে অ্যাক্টরসদের অবজার্ভ তো করতেই হয়, আমি ফলো করি যে কেমন করছে, কেন আমি তো এটা নয় যে আমি একদম বিশাল কিছু জানি সেভাবে ঢুকেছি। তো আমি রজতাভদা, তারপরে সৌরভ দাস, এদের থেকে আমি খুব অ্যাক্টিং স্কেলটা ফলো করেছি। যেমন কোনো হাই ইয়েতে তারা কিভাবে কথা বলছেন, লোতে গেলে কিভাবে কথা বলছেন, ইভেন তাদের অঙ্গি ভঙ্গি, এগুলো সব আমি ফলো করেছি। এগুলো আমি অনেক কিছু শিখেছি। আমি তোমার পছন্দের অভিনেত্রীকে আমাদের টলিউডের যদি বলি? টলিউডের এই মুহূর্তে পছন্দের অভিনেত্রী বলতে, মানে এখন আমি যেহেতু ওই লাস্ট টাইম ওই শুভশ্রীর ওই একটা ওই কি বইটার নাম, যেটা খুব ভালো ইয়ে করেছে, বেঙ্গলি, পরিণীতা। আমি অ্যাকচুয়ালি বেঙ্গলি দেখতাম, বাট অতটাও ভালো করে আমি কখনো যে দেখতেই হবে সেরকম নয়, সেভাবে দেখিনি। বাট এখন আমি পুরো বেঙ্গলি দেখি, তো যার ফলে পরিণীতা দেখি। আমি বাঙালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হয় আর কি বাচ্চাদের মানে টিনেজে যেটা হয়, তো ওই পরিণীতাটা আমি দেখি। আমরা যেরকম উত্তম সুচিত্রা, মানে এখনো মনে পড়ে রবিবার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট আগের আর্টিস্ট বলা যায়, তো আমার একজনকে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে দেবশ্রী রয়।
মানে আমি যখন অনেক ছোট তখন আমি খুব খুশি হয়ে যাবে শুনে কলকাতার রসগোল্লা গানটা, মানে ওই একজন আর্টিস্টকেই আমি দেখেছি যেটা হচ্ছে সমস্ত ক্যারেক্টারে মানায়। মানে ও যদি একটা গরিবের মানে কাজের লোকও হয় তাও মানায়, হাইফাই ক্যারেক্টারও মানে আমি খুব দেখেছি। মানে দেবশ্রী রয়কে আমি খুব ফলো করেছি ছোটবেলায়, তো আমার ভীষণ ওনাকে খুব ভালো লাগতো। গ্রেট গ্রেট। অলরাইট, আর তোমার কি মনে হয় হোয়াট ইজ এই ছবি কেন লোকজন দেখতে যাবে? খুব ক্লিশে প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউএসপি? এই ছবিটা দেখতে যাওয়ার কারণ একটাই, যেটা হচ্ছে এই ছবিটার মধ্যে এখনকার জেনারেশনের যেটা হচ্ছে, মানে এখন কিন্তু বেসিক্যালি এত মানুষের কাজের প্রেশার হয়ে গেছে, বাবা মায়েরা বাচ্চাদের ভালোবাসে না এটা আমি কখনোই বলবো না, সব বাবা মাই বাচ্চাকে ভালোবাসে, বাট কাজের প্রেশারে কি হয় না, তারা বাচ্চাকে সময়টা কম, সময়ের অভাবটা খুব হয়ে যায়। তো এটাই আমার সঙ্গে ঘটেছে, যেটা আমার বাবা মা আমাকে কাজের প্রেশারে সময়টা দেয় না, তো যার ফলে আমি একটা হোস্টেলে গিয়ে একটা চলে যাই, তো সেখানে আমার জার্নিটা শুরু হয়। আমার না তোমার চরিত্র বাবা তো শেখাবেই, ঠিক। আমি মানে আমার চরিত্রটা চলে যায়, অমৃতা জেন চলে যায়, তো সেখানে গিয়ে চরিত্রের নাম জেন। ইংরেজি নাম কি ব্যাপার? হ্যাঁ পুরো। বাবার নাম কি জানু? বাবার নাম বাবা। আচ্ছা আচ্ছা। আবার বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ দিতে গিয়ে না এরকম প্রচুর হয়েছে, এই আপনার নামটা কি, 1 সেকেন্ড বলে ফোন বার করে ডিরেক্টরকে বা স্ক্রিপ্ট রাইটারকে, নিজে তো নিজের নাম ধরে একবারও ডাকিনি, নিজের নাম মাথায় নেই, অন্যেরা যারা ডেকেছে তাদের ফোন করে বলতে কি নাম ধরে ডেকেছিলেন, তো বাবাই ভালো, ঠিক আছে বাবার বাবা। ওখানে গিয়ে জার্নিটা শুরু হয়, ঝড়টা ওঠে, এভাবেই শুরু হয়, সৌরভ দাসের এন্ট্রি হয়, বাস টোটাল একটা ঝড় নিয়ে, মানে কি হয় একটা টিনেজ বয়সের মেয়ের লাইফে, তো সেটাই গল্পটার মধ্যে সাসপেন্স, থ্রিলার, তোমার রোম্যান্স, অল টোটালটা রয়েছে। ইভেন এখনকার জেনারেশনের খুব ভালো লাগবে মুভিটা, পুরো ফ্যামিলি দেখতে পারে। তুমি কেমন করেছো বলে তোমার মনে হয়? এই যে আমি তো বলবো আমি নিজেরটা নিজে ভালোই করেছি, আমি সত্যি কথা বাইরে এটা মিথ্যে কথা বলবো না, আমি খুব চেষ্টা করেছি, মানে আমি 100%। তার আগে কি কোনো ওয়ার্কশপ কারোর কাছে বা কিছু? না, আমি ওয়ার্কশপ করিনি, আমি যেহেতু আগে একটা দুটো মুভিতে করেছিলাম, ওগুলো হিরোইনই করেছিলাম, বাট ছোট মুভি। আচ্ছা। পাপ্পুর বিয়ে একটা করেছিলাম আর জালবন্দি করেছিলাম। আচ্ছা। তো ওই ক্যারেক্টারগুলোতে আমি এতটা ফিল করিনি, মানে আমি যে লিড ক্যারেক্টার এত কিছু পাওয়া যায়, তো এই পাওয়ার ব্যাপারটা আমি ঝড় থেকে ফিল করেছি। কি পেলে একটু বলো? অনেক কিছু পেয়েছি, সম্মান, রনিদাকে ছাড়া আর কি পেলে বলো? অনেক কিছু পেয়েছি, শেখার অনেক জিনিস পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, তারপরে এখন অবধি আমাদের 2টো গান লঞ্চ করে গেছে, সব দিক থেকে পজিটিভ পেয়েছি। এবার অপেক্ষা ওই 5 তারিখের, আমার অ্যাক্টিংটা আমি দেখবো, আমি করেছি 100% দিয়েছি, বাকি অডিয়েন্সরা জাজ করবে যে আমি কতটা করতে পারলাম। কি মনে হচ্ছে অমৃতা, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে 3টে জিনিস বলো যেটা খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর পরে কাজ পাওয়ার জন্য, বা কি মনে হয় 3টে জিনিস? একটা হচ্ছে টাইম সম্পর্কে খুব জ্ঞান থাকা দরকার, আরেকটা হচ্ছে কথার দাম থাকা দরকার। আচ্ছা, টাইম মানে বলছো যে ঋতুদির উল্টোটা, তো মানে এটা সরি, এটা তুমি সবাই ইন্ডাস্ট্রিতে এসো, উই লাভ ইউ ঋতুদি, বা ঋতুদির নিচেও বলে টাইম বলতে, তুমি বলছো যে টাইমে আসা বলতে, দেখো টাইমে বলতে কি হয়, 5টায় টাইম দিলে সেটা সেখানে 5টা থেকে 5:30 হতে পারে, বাট 5টা থেকে 6:30 ও তুমিই করেছো আজকের ইন্টারভিউতেই, এত কিছু বাতেলা টাতেলা করে আজকের ইন্টারভিউতেই দেরি করে এসেই বলেছে কি ঝড় বৃষ্টি বলে, আমি ওর 8 ঘন্টা আগে এসে ঢুকে গেছি, কিন্তু আমি ওই ভালো দিলে আমি হাঁটতে গেছিলাম, এটা ঠিক আজকের কথা আমি ভুলে গেছিলাম। এটা ভালো বলেছো, ঠিক আছে। সেকেন্ডটা বলো। সেকেন্ডটা এটা কথার দাম থাকা খুব দরকার, আর তোমার একটা জিনিস থাকা দরকার যেটা মানে শিক্ষার কখনো শেষ হয় না, মানে আমি ইন্ডাস্ট্রিতে ভালো জায়গায় এসেছি, চান্স পেয়েছি, আমি আগামী দিনে আশা করব ভালো কিছু পেয়েও গেছি হয়তো, কিন্তু বাট তাও কিন্তু শিক্ষার কখনো শেষ হয় না, শেখা সারা জীবন চলতে হবে, এটাই ফলো আমি নিজে দেখি যে আমি এটা ফলো করে যাব। এই 3টে জিনিস থাকলে তাকে সে একটা ঠিকঠাক আমার মনে হয় হতে পারবে। ওকে রনিদা, তোমার কাছে একবার আসছি, সেটা হচ্ছে এই যে তোমার লুকটা ধরে রাখা, এই যে তোমার গ্ল্যামার, ঠিক আছে, এইটা একটু বলে দাও তো, যারা কাকুরা আছে জেঠুরা আছে তারা সবাই জানতে চায় যে এইটা কি করে রনিদা। আমার এখনো মনে আছে আমরা কোথায় ব্যাংককে না কোনো একটা অ্যাওয়ার্ড সাথে, মানে আই সি ইউ অ্যাজ এ সেম পার্সন,
তুমি হেলথ কনসিয়াস কি খুব? একেবারেই না, দেখে মনে হচ্ছে প্রচন্ড খেতে ভালোবাসি। সত্যি কথা বলতে না, মনে হচ্ছে না। গ্ল্যামারটা কি করে? সে তো চেহারা তোমার এরকমই ছিল চিরকালই, মানে তুমি আমার তো কোনো সোশ্যাল মিডিয়া নেই, আমার নেই না কিচ্ছু নেই, যেগুলো আছে সব ফেক। হ্যাঁ, লালবাজারে চিড়ি দিয়ে বন্ধ করি, আবার করতে খুলে নেয় না। কেন? দেখো অপুদাও এক সময় ফোন ইউজ করতে, এখন করে। অপু কি ভগবান নাকি? অপু করেছে বলে দেখো অপুদা মানে কি? হ্যাঁ, দেবতা জানো? অপু দরকার, তাই এখন বোম্বেতে ওগুলো দরকার হয়। আমি কলকাতায় কাজ করি, আমার দরকার নেই। আমার তো এখনো তুমি মোটেই শুধু কলকাতায় কাজ করো না, তুমি বাইরে। আমি করেছি, খান সাথে কাজ করেছি। অপু অনেক বেশি করে, ও তো মানে ইয়েতে করতে হয় ওকে। তুমি সোশ্যাল মিডিয়া রাখলে হয়তো আরো পেতে না। আমার ঠিক আছে, আমি তার বালাইটা অনেক বড় আর কি, মানে প্রচণ্ড ঝামেলার লাগে আমার কাছে। সকালবেলা যে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং আসে না 250, সেটাই দেখলে আমার বিরক্ত লাগতে থাকে যে কেন? তবে আমি সকালবেলা উঠে চারদিকে সবাইকে গুড মর্নিং বলেছি। হ্যাঁ, হঠাৎ করেই হোয়াটসঅ্যাপ আসার পরে হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে বেড়াচ্ছে, আর বিভিন্ন বাণী, জীবন ইয়ে করেছে অমুক, তাই পদ্মে ফুটেছে গোবর, তলায় রবীন্দ্রনাথ। কে যে কাকে বলেছে, কে কাকে কোট করছে, মানে হরেক রকম যে যার নামে পাচ্ছে, এই কোটেশন ওই কোটেশন এসব দিয়ে যাচ্ছে। আমরা ছিলাম লুকে, লুক থেকে হোয়াটসঅ্যাপটা কেন এলো? হ্যাঁ বলছি, হ্যাঁ। তো সেটাই দেখবে আমার স্টেটাস একখানা, যেটা নাকি গত 200 বছর ধরে একই রয়েছে, আমি সবসময় ভালো থাকি, সত্যি এটা হচ্ছে আমার স্টেটাস। তা ওইটা হচ্ছে, তুমি যদি বলো যে কিভাবে মনে হয় যে সেটা একই জায়গায় রয়েছে, সেটা হচ্ছে আমি জীবনকে সত্যি সত্যি খুব পজিটিভ একটা দৃষ্টিভঙ্গিতে দেখি। এবং দীর্ঘ একটা সময় যখন আমার কাছে কোনো কাজ ছিল না, যখন আমার রোজগার ছিল না, সেই সময়টাতেও আমি প্রত্যেকদিন সকালে উঠে নিজেকে বলতাম যে একটা চমৎকার দিন কাটবে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বলতাম একটা দারুণ দিন কাটলো। তো তোমার ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, দুঃখ, স্ট্রেস কোনোদিন হয় নিশ্চয়ই। তুমি যদি মানে আমি যখন জন্মাচ্ছি তখন তো আমার কোথাও বুড়ো আঙুলে একটা হোঁচট লাগবেই, কোথাও আমি মোমবাতিতে হাত দিয়ে দেব। জীবনে কোনো ভুল করেনি এরকম মানুষ তো নেই। আমি আমার সন্তানকেও তো কখনো বলতে পারবো না যে দেখো আমি এই ভুলগুলো করেছি, তুমি এগুলো করবে কিনা ভেবে দেখো। কিন্তু এরকম আমি কোনো মানুষকে ভাবতে পারি যে আমি তাকে ভুলহীন একটা জীবনের মানে একটা পৃথিবীতে পাঠাবো, বা একটা পৃথিবীতে তাকে আমি গাইড করার চেষ্টা করতে পারি। কাজে প্রত্যেকটা মানুষের তো ওগুলো থাকবেই। শিবরাম চক্রবর্তীর দেখবে প্রায় একটা ওরকম লেখা আসে, মানে এটা অনেকবার তোমরা নিশ্চয়ই দেখেছো, যে উনি যখন প্রায় সেন্সলেস, ওনার মারা যাওয়ার আগে, তখনও ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি চোখ খুলতে পারছেন না, যে কেমন বোধ করছেন এখন। উনি জড়ানো স্বরে বলছেন ফার্স্ট ক্লাস। কাজেই তুমি পৃথিবীটাকে কীরকমভাবে দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে কিনা, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। বাইরে তো ওগুলো থাকবে, তার কাছে হেরে যাবে কেন? এবং এই কম্পিটিশনের জন্য, এই সোশ্যাল মিডিয়ার জন্য, অনেক কিছুর মানে পারিপার্শ্বিক অনেক কটা কারণের জন্য ডিপ্রেশনের বাড়ছে। সারাক্ষণ ধরে তুমি অখুশি হয়ে থাকবে, তো সারাক্ষণ ধরে মানে আমি অতটা অ্যাচিভ করতে পারলাম না, সারাক্ষণ ধরে তোমার থেকে মনে হবে, তোমার থেকে দেখতে, তোমার থেকে সম্পদে, তোমার থেকে জীবনযাত্রায়, চারদিকটা সুখী, খালি তুমি কিছুতেই যেটা ভেবেছিলে সেই জিনিসটা কিছুতেই যেন হচ্ছে না। তো ক্রমশ আরো মন খারাপ হয়ে যাওয়ার একটা মেশিন। তার থেকে যদি তুমি চারদিকে একটু বই পড়ো বা সিনেমা দেখো, বা এক বন্ধুর সাথে আড্ডা মারো, একটু গান শোনো, কত বেটার সময় কাটানো যায়। দেন এই ধরো এই ইন্টারভিউটা বেরোলো, তুমি আমায় লিঙ্ক পাঠালে, আমি কি বোকামি করেছি, কি ভুল বলেছি, কি ফপা করেছি, সেটার আগে দেখতে থাকি কে পড়লো, কে লাইক পাঠালো। ওটা তো মানে সত্যি সত্যি একটা মানে সত্যি মানে যে মন্তব্য করছে, যে ওটায় লাইক পাঠাচ্ছে বা পাঠাচ্ছে না, তারই বা মাথায় ওটার কতটুকু ইমপ্রেশন থাকছে, তোমারই বা তাতে কি খুব আসছে যাচ্ছে। তার থেকে অনেক মূল্যবান জিনিস ছিল যেগুলো হয়তো সেই সময়টায় তুমি ওখানে দিলে না। তা যাই হোক, এগুলো হয়তো অনেক বড় কথা, এবং যারা এইগুলোর সমর্থক তারা হয়তো খুব মাতমাত করে রেগে উঠবেন, আমি কাউকে রাগিয়ে দিতে চাইছি না। কিন্তু আমি বলতে পারি যে অনেকগুলো পন্থা হয়তো জীবনে বাঁচার বা ভালোভাবে বাঁচার চেষ্টা করার, আমার পন্থা এটা। ফ্যান্টাস্টিক, ভেরি পজিটিভ। আর তুমি আমাদের মানে এই ধরো যারা নতুন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, কাজ করছেন, সো বা চেষ্টা করছেন আর কি, এবং অনেকেই আছে প্রচণ্ড ট্যালেন্টেড। আমি থিয়েটার জগৎ থেকে অনেক আমাদের কিছু বন্ধুবান্ধব আর কি, যারা একটা ব্রেকের জন্য ওয়েট করে থাকে, একটা সুযোগের জন্য। সো আই গেস ইউ আর ভেরি লাকি যে এরকম একটা সুযোগ তুমি পেয়েছো। রনিদা, তুমি কি বলবে টু দ্য বাডিং অ্যাক্টার্স?
এই এরকম জিজ্ঞেস করলে এরকম অনেকে বাবাজি বা মহন্ত টাইপের হয়ে গেছি কিংবা একটা ডাইনোসর হয়ে বসে আছি। হ্যাঁ, এত কিছু বলার জায়গা, মানে আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে। সৌমিত্রদা গল্প করেছিলেন, মানে তখন তো সবাই আমরা এক ঘরে থাকতাম এবং এই সব গুণীজন বা সিনিয়রদের এত সান্নিধ্য করতে পেরেছি, কত কিছু যে অজান্তে শিখেছি, মন্ত্রের মতো সব উক্তি। তা সৌমিত্রদা গল্প করেছিলেন, ছবি বিশ্বাসকে একবার এরকম বলেছিলেন যে একসাথে অভিনয় রয়েছে, তা সৌমিত্রদা বলেছেন ছবিটা একটু বলে দিন না যে কি ভুল হচ্ছে। তা ছবি বিশ্বাস তখন বলেছিলেন, কি করে বুঝবো যে ওটা তোমার ভুল, মেবি ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং। কাজেই আমি যে এইগুলো বলবো যে এইভাবে জীবনে চলা উচিত বা এইভাবে অভিনয় করা উচিত বা এইভাবে কাজের জন্য যাওয়া উচিত, আমি সারা জীবন যে সেগুলো ঠিকঠাক করেছি সেটা কি করে বলবো? তবে ধৈর্যটা খুব হেল্প করে। ধৈর্যটা মানে তোমাকে ওই লড়বার জন্য একটু ক্ষমতা বেশি দেয়। চোট লাগলে সেই মানে চোটটা সমেত উঠে দাঁড়াবার জন্য তোমাকে একটা মনের জোর দেয়। ধৈর্যটা খুব ওয়ার্ক করে, এটুকু বলতে পারি। আর সিনসিয়ারিটির কথা তো সবাই বলবে, ওটা প্রত্যেকের মতো করে তার সিনসিয়ারিটি থাকে। কেউ হয়তো বারবার করে শটটা দেওয়ার আগে চুল আঁচড়ানোটাকে সিনসিয়ারিটি ভাবছে, কেউ হয়তো জামায় ভাঁজ রইল কিনা সেটাকে ভাবছে, কেউ হয়তো ভাবছে যে লাইনগুলো বলবো সেগুলো ঠিক মতো বলবো কিনা, কিন্তু প্রত্যেকেই তার মতো করে সিনসিয়ারিটি খুঁজে নিচ্ছে। কাজেই ওটা সত্যি যে একটা ঠিক অন্যটা ঠিক নয় বা দুটোর কম্বিনেশনটাই সব থেকে ঠিক ছিল না, এটা কি করে বলবো? ওকে, দুর্দান্ত। ঠিক তুমি আজকে যেভাবে বললে ছবি বিশ্বাসের কথা বা ওই স্মৃতি রোমন্থন আর কি আমরা করলাম, একসময় তোমার কথাটা আর কি আমরা বা আমাদের পরের জেনারেশন আর কি শুনে স্মৃতি রোমন্থন করবে। ফ্যান্টাস্টিক। দুজনেই একটু বলো তোমাদের মতো করে, টু অল ইয়োর ফ্যান্স, রনিদা তোমার ফ্যান্স ফলোয়ার্স সিনেপ্রেমী যারা, তাদেরকে বলো যে যাতে তারা ঝড় ছবিটি দেখতে যায় এবং কেন দেখতে যাওয়া উচিত। 5 সেপ্টেম্বর রিলিজ করছে ঝড় আপনার কাছের প্রেক্ষাগৃহে। আমরা কিরকম এরকম বলতে থাকলে হলে যাবেন। আর এটা একটা কমার্শিয়াল ছবি, ফিভারের সমস্ত দর্শককে, শ্রোতাকে এবং আরও যারা শুনছেন, যারা এই শ্রোতাদের মুখে শুনবেন, তাদের সবাইকে বলছি দুর্গাপুজোর আগে সব কেনাকাটা করছেন, খাওয়া দাওয়া করছেন, তার সাথে সিনেমা দেখে সেলিব্রেট করুন। সেটা ঝড় হলে আমরা খুবই খুশি হব, যারা ঝড়ের সাথে যুক্ত তারা। ফ্যান্টাস্টিক। আমি ওই একই কথা বলবো, বাবা যেটা বললেন যে ছবিটার মধ্যে সমস্ত কিছু রয়েছে এখনকার জেনারেশনের জন্য। মার্কেটিং করা, খাওয়া দাওয়া সব কিছুর মাঝখানে একটু মুভিটা দেখুন। 5 সেপ্টেম্বর সিনেমা হলে মুভিটা রিলিজ করছে, সবাই আসুন দেখুন, সবার ভালো লাগবে। অল ফ্যামিলি সবাই আসুন, মুভিটা সবাই খুব এনজয় করবেন। থ্যাংক ইউ।